চলো 10 মিনিটের মধ্যে আমরা পরিমাণগত রসায়নের ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখে ফেলি। এই চ্যাপ্টারের বিশাল অংশ জুড়ে কিন্তু ম্যাথ আছে, সো ম্যাথগুলো খুব ভালোভাবে দেখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, স্টিপিতে 65 গ্রাম ওজোন গ্যাসের আয়তন কত? এক্ষেত্রে আমরা 1 মোলে কত গ্রাম অণু বা পরমাণু থাকে, এর আয়তন কত, অণু বা পরমাণুর সংখ্যা কত, এই সব জিনিসগুলোকে কাজে লাগাবো। তো এইখানে ভরের সাথে আসলে আয়তনের একটা রিলেশন আছে। সো এসটিপিতে 1 মোল বা 48 গ্রাম ওজনের আয়তন 22.4 লিটার। ঐকিক নিয়মে 1 গ্রামের আয়তন কত, 65 গ্রামের আয়তন কত, এভাবে করে আমরা এটা বের করে ফেলেছি। আনসার হচ্ছে 30.33 লিটার। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 × 10⁻20টি অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে? তো এই ক্ষেত্রে তোমার কাছে খুব সিম্পল হিসাব, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, 2 × 10⁻20টি অণু সরিয়ে নিলে এই এত সংখ্যক অণুতে আসলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, এটা যদি তুমি বের করতে পারো তাইলে 10 গ্রাম থেকে সেটা বাদ দিয়ে দিলেই হলো। তাহলে তোমার কাছে সিম্পল হিসাব এখন 6.023 × 10⁻23টি অণুর ভর 100 গ্রাম, কারণ এখানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত, আর 2 × 10⁻20টি অণুর ভর কত? দেখো 2 × 10⁻20টি অণুর ভর 0.0332 গ্রাম আসছে। ওকে, এখন এইটা তুমি সরাই নিলে, এত গ্রাম সরাই নিলে, আগে ছিল 10 গ্রাম, তাহলে 10 থেকে এটা বাদ দাও, আনসার বের হয়ে যাবে। তাহলে বাদ দিলে 9.9668, দ্যাট ইজ আনসার হচ্ছে 9.966 গ্রাম। ঠিক আছে, ওকে। এরপর আমরা পরের প্রশ্নে যাই। 3 নম্বর কোয়েশ্চেন, Fe2O3 এর অম্লত্ব কত? তো আমরা জানি কিন্তু অম্লত্ব ক্ষারের ক্ষেত্রে হয় আর ক্ষারত্ব অম্লের ক্ষেত্রে হয়, আমরা এটা পড়েছি ফার্স্ট পেপারে। তারপর একটু দেখি এখানটাতে Fe2O3 এরকম যে অক্সাইডগুলো আছে, এদের ক্ষেত্রে আমরা যদি অম্লত্ব বের করতে চাই তাহলে সেন্ট্রাল যে মৌলটা আছে, কেন্দ্রীয় মৌল এখানে আয়রন, তার সংখ্যা যে কয়টা পরমাণু আছে সেই সংখ্যার সাথে আমরা এর যে জারণ সংখ্যা সেটাকে গুণ করে দিই। তাহলে জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা কিন্তু 3+3 এবং এখানে কয়টা আছে? 2টা আছে। দেখো এখানে লিখেছি কেন্দ্রীয় মৌল আয়রন, এখানে আছে 2টা এবং এর জারণ সংখ্যা হচ্ছে 3। তো এখানে 3 × 2 = 6 আসছে। তো এখানটাতে আমরা এর অম্লত্ব কত পেয়েছি? 6 পেয়েছি। এরকম আরেকটা অণু আছে Al2O3, তার ক্ষেত্রে কিন্তু 6, একই রকম। তাহলে এগুলো আমরা জানি, অ্যান্ড আদার্স তুমি একটু দেখে নিও বাকি জিনিসগুলো। এরপর আসো কোনটি মিল্ক অফ লাইম? মিল্ক অফ লাইম, লাইম মানে হচ্ছে চুন, মিল্ক অফ লাইম মানে চুনের পানি এক কথায় বলতে গেলে। তো কলি চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইডের সাথে তুমি যখন পানি যোগ করবা তখনই সেটা মিল্ক অফ লাইম তৈরি হবে। ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে তুমি পানি দিলা, তাইলে এটাই সাধারণত চুনের পানি, কিন্তু ওই পানির সাথে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এবং এর সাথে পানিটা থেকে যায়, পুরো পানি তো আর ইউজ হয় না। তো অ্যাকচুয়ালি ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, বা তুমি যদি একটু অ্যাকচুয়াল বিক্রিয়া লিখো তাহলে CaOH2 অ্যান্ড পানি, এটা হচ্ছে মিল্ক অফ লাইম আর কলিচুন ক্যালসিয়াম অক্সাইড। এরপর আসো 10% NO2CO3 দ্রবণের মোলার ঘনমাত্রা কত? তো এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা মনে রাখবো, P = mc/10। আমরা এভাবে বলতাম, পজিশন মেডিকেল কলেজ বাই 10। 10টা মেডিকেলের একটাতে চান্স পাইতে হবে প্রথম দিককার। তো এখানটাতে তুমি যদি P হচ্ছে পার্সেন্টেজ, যে কনসেন্ট্রেশন, M ফর এখানটাতে যে ভরটা দেওয়া আছে সেটা, C ফর অ্যাবসোলুট কনসেন্ট্রেশন, অ্যান্ড 10 ইজ এ নাম্বার। তো C = কত আসে? কেটে করে দাও, 10 × P/m। তাইলে এখানটাতে পার্সেন্টেজ কত হচ্ছে? 10%। P এর মান 10 অ্যান্ড Na2CO3 এর ভর কত? 106। বসাই দিলা 10 × 10/106, হিসাব করো 0.9434 আসে আনসার। তাহলে এখানে আনসার হচ্ছে খ। ঠিক আছে, খুবই ইজি, জাস্ট ওই P = mc/10 অ্যান্ড কোনটা কি একটু খেয়াল করো তাইলে পেরে যাবো। আচ্ছা, প্রমাণ দ্রবণ কোনটি? প্রমাণ দ্রবণ কাদের বলবো আমরা? যেখানে ঘনমাত্রাটা আমাদের জানা থাকবে, দ্যাট ইজ মোলারিটিটা আমরা জানবো, এবং দ্বিতীয়ত যে দ্রবণটা তুমি নিচ্ছ ওই দ্রবণটা কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের হইতে হবে, নাহলে কিছুদিন পর তো ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে আর ওইটা জানা থাকবে না। তাইলে প্রমাণ দ্রবণ বা জানা ঘনমাত্রা দ্রবণ তারা যাদের মোলারিটি তুমি জানো এবং যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে তৈরি। সো এখানটাতে মোলারিটি মাত্র এই অপশনটাতে উল্লেখ আছে, বাকি এখানে আয়তন আছে, ওখানে ভর আছে, ওখানে মোল, ওটাও কাইন্ড অফ ভর আছে। তাহলে এখানটাতে আসলে দেখো এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্লাস এখানটাতে মোলারিটিও আমি জানি, সো এইটাই প্রমাণ দ্রবণ। ওকে, এরপর আসি আমরা পরেরটাতে, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা ফার্স্ট পেপারে পড়েছিলাম, যেখানে কার্বন বা C থাকবে তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড, এক্সেপ্ট HCl। তাহলে এখানে C, এই যে HCl না, বাকি যেগুলো আছে তার মধ্যে C আছে, K2CR2O7, সো এটা হচ্ছে গ আনসার। অ্যান্ড পরেরটাও একই কথা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা? Na2CO3। এরপর আসো নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল? তো তাপমাত্রার উপর তুমি যদি ভর আর আয়তনের কথা তুলনা করো, শুধুমাত্র কিন্তু আয়তন নির্ভরশীল, ভর কোনোভাবেই চেঞ্জ হয় না, কোনোভাবে না। শুধুমাত্র ওই যে টাইম ট্রাভেলে চেঞ্জ হতে পারে, বা আমরা যখন আলোর বেগে ছুটতে যাই বা অনেক বেশি বেগে ছুটি তখন চেঞ্জ হতে পারে, বাট এটা খুবই ইমপ্র্যাকটিক্যাল, এটা শুধু থিওরিতে পসিবল। তো যাই হোক, তো এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে আয়তন এবং ভরের মধ্যে ভর
চেঞ্জেবল না, কিন্তু আয়তন কিন্তু চেঞ্জেবল। হ্যাঁ, বাতাস দেখো একটু গরম করলে অনেক বেশি ফুলে যায়, তরলের ক্ষেত্রে একই কথা। সো যেখানে আয়তনের কথা উল্লেখ আছে সেটা তাপমাত্রার উপর নির্ভরশীল। মিলিগ্রাম পার কেজি দুইটাই ভর, সো নো। মাইক্রোগ্রাম পার কেজি একই কথা, দুইটাই ভর। এই যে এখানে দেখো মিলি মোল লিটার, এই যে লাস্টের ইউনিটটা লিটার, এই লিটারটা তাপমাত্রা অনুযায়ী ফ্লাকচুয়েট করবে, এই জন্য কনসেন্ট্রেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আনসার কোনটা? খ। কেন? কারণ শুধুমাত্র আয়তন তাপমাত্রার সাথে চেঞ্জ হয়। এরপর আসো 0.25 মোল H2SO4 এর ঘনমাত্রা ppm এককে কত? মোলার 0.25 মোলার H2SO4 এর ঘনমাত্রা ppm এককে কত? তো ppm থেকে আমরা যদি এই পার্সেন্টেজ থেকে বা মোলারিটি থেকে বের করতে চাই, কিছু সূত্র আছে তোমরা জানো। সো ppm এর জাস্ট সিম্পল সূত্র হচ্ছে mc ইন্টু 1000 বা 10⁻3। তো এই ক্ষেত্রে আমাদের m এর মান কত? H2SO4 এর ক্ষেত্রে 98, আণবিক ভর 98। এখানটাতে কনসেন্ট্রেশন কত দেয়া আছে? 0.25। সো কনসেন্ট্রেশন 0.25 এবং 1000 দিয়ে গুণ করো 24500 আসবে। তাহলে 24500 জাস্ট সিম্পলি তুমি চিন্তা করো যে এই ফর্মুলা কিভাবে আসছে, তাহলে কিন্তু হয়ে যায়। ফর্মুলা জাস্ট এতটুকু, এমসি ভাই এমসি ইন্টু 1000। আর যদি পিপিবি এর ফর্মুলা বলো এমসি ইন্টু 1 লাখ, বা এখানটাতে 10⁶। আচ্ছা 1 লাখ নাকি 10 লাখ? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 10 লাখ, 10⁶। ওকে, এরপর আসো আমরা পরের কোশ্চেনে যাই। 1 ppm ইজ ইকুয়াল কত? আমি দেখো ইউনিটের কনভার্সনগুলো এখানে লিখেছি। 1 ppm ইজ ইকুয়াল 1 মিলিগ্রাম পার লিটার। এখন ওই লিটারকে আমি ডেসিলিটার করব, দ্যাট ইজ এখানে 1000 দিয়ে ভাগ করছি, ওপরেরটা 1000 দিয়ে ভাগ করবো, তাহলে উপরের মিলিগ্রামটা মাইক্রোগ্রাম হয়ে যাবে আর ওইটা ডেসিলিটার হয়ে যাবে। তাহলে 1 মিলিগ্রাম পার লিটার বলতে পারো বা মাইক্রোগ্রাম পার ডেসিলিটার বলতে পারো। আর 1 ppb ইজ ইকুয়াল 1 মাইক্রোগ্রাম পার লিটার, এটা কিন্তু আবার ডেসিলিটার না, মাইক্রোগ্রাম পার লিটার। আর 1 ppm ইজ ইকুয়াল 1000 ppb। ওকে, তাইলে এইখানটাতে আনসার হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, ওই যে একদম প্রথমটা। এরপর আসো আমরা পরে যাই। ইথানোয়িক অ্যাসিড ও NaOH দ্রবণের ট্রাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটা? তো ইথানোয়িক অ্যাসিড এ কিন্তু দুর্বল অ্যাসিড, আর NaOH সবল ক্ষার। তাইলে দুর্বল অ্যাসিড সবল ক্ষারে আমরা নির্দেশক হিসেবে কাকে ব্যবহার করতে পারি বলো? আমরা কিন্তু ফেনলফথ্যালিনকে ব্যবহার করতে পারি। কেন কি? আমরা দেখো পরের পেজটা একটু দেখি। সবল অ্যাসিড এবং সবল ক্ষার এদের মধ্যে যদি বিক্রিয়াকরণ হয়, এদের পিএইচ সাধারণত 7 এর আশেপাশে থাকে, এবং এই ক্ষেত্রে আমরা সব ধরনের নির্দেশক ব্যবহার করতে পারি। সবল অ্যাসিড আর দুর্বল ক্ষার যদি হয়, সেক্ষেত্রে পিএইচ সাধারণত 4 থেকে 7 এর মধ্যে হয়, 5.27 অ্যাভারেজে। এই ক্ষেত্রে আমরা মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ ব্যবহার করি। আর দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার যদি হয়, সেক্ষেত্রে পিএইচ রেঞ্জ সাধারণত 8 থেকে 10 হয়, আর অ্যাভারেজে বললে 8.8। এই ক্ষেত্রে আমরা ফেনলফথ্যালিন এবং থাইমল ব্লু ব্যবহার করি। এখন এইখানটাতে আমরা একটা জিনিস লিখে নেই, সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, ওদের ক্ষেত্রে আসলে পিএইচটা খুব ভালনারেবল, মানে কখন রিয়াকশন হয় এটা বোঝাই যায় না, এবং এই ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড আমরা নির্দেশকও ব্যবহার করতে পারি না, সো ওটা বাদ। তাইলে ওখানে আমরা দেখেছিলাম দুর্বল অ্যাসিড সবল ক্ষার, ফেনলফথ্যালিন, থাইমল ব্লু, এই জন্য ওখানে ফেনলফথ্যালিন হয়েছে। এরপর আসো সমায়তনের 0.1 m NaOH দ্রবণ ও H2SO4 দ্রবণের মিশ্রণের প্রকৃতি কীরকম হবে? তো এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা করব NaOH আর H2SO4 দুইটাই কিন্তু সম আয়তন এবং একই মোলারিটির আমরা দিয়েছি। তো NaOH আর H2SO4 বিক্রিয়া করলে Na2SO4 এন্ড ওয়াটার হয়, সমতা করলে এখানে 2 অণু NaOH লাগে আর এখানে 1 অণু H2SO4 লাগে। এখন দেখো তুমি এখানে যদি বিক্রিয়া শুরু করো, তোমার কাছে ধরো আছে 1 মোল NaOH আর 1 মোল H2SO4, বিক্রিয়া শুরু করছো। তো এক পর্যায়ে যে 1 মোল NaOH শেষ হয়ে গেল, আর এ যে পরিমাণে লাগে H2SO4 তার অর্ধেক লাগে। দেখো 2 এর জন্য 1 লাগে, 1 এর জন্য হাফ লাগে। তাহলে এ যখন 1 মোল শেষ হয়ে গেল, তোমার কাছে ছিল 1 মোল করে, 1 মোল শেষ, সো এখানে এখন NaOH নাই। আর এখানে H2SO4 ওর কিন্তু হাফ মোল লাগছে, তাই না? 1 মোলের জন্য হাফ মোল লাগছে, হাফ মোল অলরেডি আছে এখনো, তাহলে এর হাফ মোল এখনো বেঁচে আছে, 0.5 মোল অবশিষ্ট আছে। তাহলে দ্রবণের মধ্যে বিক্রিয়ার শেষে 0.5 মোল H2SO4 থাকবে। তাহলে দ্রবণের প্রকৃতি কিরকম হবে? অম্লীয়। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা বিক্রিয়া লিখবো, কার কত মোল লাগবে সেটা লিখবো, কতটুক দেয়া আছে সেটা লিখবো। এখন দেখবো ইউটিলাইজেশনের পর, বিক্রিয়ার পর কতটুক অবশিষ্ট আছে, যে অবশিষ্ট থাকবে ওই দ্রবণের প্রকৃতি সেরকম হবে। এরপর আসো অম্লক্ষার দ্রবণের টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে ফেনলফথ্যালিনের নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা কত? তো ফেনলফথ্যালিন বইতে দেওয়া আছে 8.2 থেকে 9.8 এই রেঞ্জে, আর পরীক্ষাতে যেটা আসছিল একটু সামান্য এদিকে ওদিকে 8.3 থেকে 110। তাইলে এখানটাতে আমরা খুব কাছাকাছি মান, কিন্তু সামান্য একটু এদিক ওদিক। তাহলে এখানে আনসার হচ্ছে গ। তোমরা কিন্তু নির্দেশকের বর্ণ পরিবর্তনের যে সীমা রেখা বা রেঞ্জগুলো একটু দেখে রাখি, অন্তত যাতে দেখে দাগাইতে পারো। এরপর পিএইচ এর হিসাব তোমরা জানো, খুবই সিম্পল জিনিস কিন্তু। তো এই সমস্ত দ্রবণে বা যাই থাকুক না কেন, যে কোনো যোগের ক্ষেত্রে পিএইচ নির্ণয় করতে হলে ওইটাকে কি ভেঙে নিতে হয়। যেমন এই সেলের পিএইচ তুমি নির্ণয় করবে, দেখো এই সেলকে আমি ভেঙে নিলাম,
এক অণু HCl থেকে তৈরি হয় একটা H+, তাইলে এইভাবে আমি ভেঙে লিখেছি। যদি দুইটা হইতো তখন কিন্তু এখানে যদি 0.001 m হইতো, এখানে দুইটা হলে 2 × 0.00 m এর কনসেন্ট্রেশনটা ডাবল হয়ে যেত, এই জন্য ভেঙে নিতে হয় বিক্রিয়াটা। তাইলে এখানটাতে আমি 0.00 m HCl থেকে H+ পাচ্ছি 0.001 m, একই পরিমাণে। এখন pH এর সূত্র কি -log H+, এখন মান বসাও -log 0.001 মানে -3 আসে, আগে একটা মাইনাস আছে, -3 3, ওকে ডান। তাহলে এখানে আনসার হচ্ছে 3, ওকে। আর যদি H2SO4 থাকতো, ধরো H2SO4 দেয়া আছে তোমার কাছে, যার ঘনমাত্রা 0.1 m, যদি 0.1 m থাকে, তাহলে তুমি এই ক্ষেত্রে কি করবা? এই ক্ষেত্রে কিন্তু H2SO4 থেকে একটা H2SO4 থেকে দুইটা H+ তৈরি হয়, তাহলে এইটার ঘনমাত্রা যদি 0.1 m হয়, এইটার ঘনমাত্রা 0.2 m, সো ওই H এর জায়গায় এখানে 0.2 বসবে কিন্তু, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখি, এই জন্য বিক্রিয়া ভাঙতে হয়। এরপর আসো নিচের কোন জোড়া লুইস অ্যাসিড সম্পর্কে তোমাদের পরিবেশ রসায়নে পড়েছিলাম। তারপর লুইস অ্যাসিড মানে যে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তো এই অপশনগুলোর মধ্যে AlCl3 কেবলমাত্র এবং BF3 কেবলমাত্র, এদের শেষ কক্ষপথে 6টা করে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন চাবে, এই জন্য এরা লুইস অ্যাসিড। তোমরা পরিবেশ রসায়ন থেকে এটা দেখে নিও। এরপর হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে হাইড্রোজেনের জারণ মান কত? হাইড্রোজেনের সব জায়গায় জারণ মান আমরা +1 দেখেছি, কিন্তু এইখানে বাকি যারা যুক্ত আছে এদের ইন্ডাকশন এত বেশি, এটা অনেক ধনাত্মক, অ্যালুমিনিয়াম বেশ ধনাত্মক, তো এরা এত ধনাত্মক, এদের প্রভাবে এই হাইড্রোজেনের কাছ থেকে হাইড্রোজেন এরা কি করতেছে, ধনাত্মক মানে ওরা ইলেকট্রন ত্যাগ করতে চাচ্ছে। এখন ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন যাবে ওই যৌগের মধ্যে, আর যে আছে তার কাছে যাবে, তো বাধ্য হয়ে এই হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে এবং সে মাইনাস হয়ে যায়। তাহলে এরা এত ধনাত্মক, এদের প্রভাবে একে ঋণাত্মক হয়ে যায়। সো আনসার হচ্ছে খ, ওকে। এটা ভুল করে এটা দাগাইছে, সো এটা কিন্তু নিও না। এরপর আসো নিজের কোন আয়নটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে? যেসব আয়নগুলা ইলেকট্রন গ্রহণও করে ত্যাগও করতে পারে, তাদেরকে আমরা এরকম দ্বৈত ধর্মের অধিকারী বলে থাকি বা জারক বিজারক উভয় বলে থাকি। যেমন দেখো আয়রন, Fe2+, চাইলে ও দুইটি ইলেকট্রন নিয়ে আয়রন হিসেবে অধক্ষিপ্ত হইতে পারে, আবার চাইলে এই আরেকটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হইতে পারে। সো দুই দিকে যাইতে পারে, জারক হইতে পারে, বিজারক হইতে পারে। সো আনসার ইজ খ। বাকিগুলোতে দেখো এদের সোডিয়াম একটা ইলেকট্রনই ত্যাগ করতে পারে, করে বসে আছে। অ্যালুমিনিয়াম 2+ হইলে একটা সুযোগ ছিল, বাট 3টা করতে পারে, 3টা করেই বসে আছে। Sn4+, 2+ হইলে সুযোগ ছিল, আর 4টা সর্বোচ্চ করতে পারে, করে বসে আছে। তো ইলেকট্রন আর দেওয়ার জায়গা নেই, সো ও কেবলমাত্র ইলেকট্রন নিতে পারবে। এরপর হচ্ছে কোন যৌগে কার্বনের জারণ সংখ্যা যোজনী সমান? তো এই সমস্ত জৈব যৌগের ক্ষেত্রে সব জায়গাতে সাধারণত আমরা যোজনী 4 পাই, শুধুমাত্র আইসোসায়ানাইড বা আইসোনাইট্রিলে 2 হয়। তো এই সমস্ত জায়গাতে যোজনী কিন্তু 4। দেখো 4টা করে হাত কার্বনের আছে, তুমি হিসাব করে দেখো। কিন্তু জারণ সংখ্যা সবসময় যে যোজনীর সমান হবে তা না। হিসাব করে দেখো, এখানে +1 × 6 6টা হয়, 2টা ভাগ করে গেলে 3 হয়। এখানে দেখো -3 হয় এর জন্য, এখানে +1, তাহলে নিউট্রাল করলে 2 হয়, এ 2 পাই। এখানের ক্ষেত্রে -4 হয় ক্লোরিনের জন্য, সবটাই পাই, সো +4। আর এই ক্ষেত্রে -2 +2 0 হয়ে যায়। তাইলে এখানে একমাত্র আনসার হচ্ছে যেখানে দুইটা সমান পাচ্ছি সেটা কিন্তু ঘ। প্রত্যেকটার ক্ষেত্রে যোজনী 4। জারণ সংখ্যা হিসাব করে দেখলে এটা 2+, এটার হচ্ছে 3+3, এটা 0, এটা +4, তাহলে আনসার হচ্ছে ঘ। এটা মনে রাখিও, জৈব যৌগে সবগুলোতে যোজনী সাধারণত 4 হয়। এরপর অম্লীয় মাধ্যমে KMnO4 কয়টি ইলেকট্রন গ্রহণ করে? আবার অম্লীয় মাধ্যমে 5টা ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু ক্ষারীয় মাধ্যমে 3টা ইলেকট্রন গ্রহণ করে, সেটা জানতে হবে। অম্লীয় মাধ্যমে KMnO4 5টা ইলেকট্রন গ্রহণ করে, আর ক্ষারীয় মাধ্যমে 3টা ইলেকট্রন গ্রহণ করে। সো এখানে আনসার হচ্ছে ঘ। এগুলো সব গ সব মুখস্থ করে ফেলবা, কিন্তু চলে আসবে পরীক্ষাতে। নিচের কোনটির বেলায় সচল মাধ্যম রূপে হিলিয়াম গ্যাস ব্যবহৃত হয়? তো দুই ধরনের ক্রোমাটোগ্রাফি সেকেন্ড পেপারে উল্লেখ আছে, একটা হচ্ছে GLPC আর একটা হচ্ছে HPLC। তো GLPCর ক্ষেত্রে স্থির মাধ্যম সাধারণত তরল থাকে, আর সচল মাধ্যম রূপে আমরা নিষ্ক্রিয় বিভিন্ন রকম গ্যাস ব্যবহার করি, যেমন হিলিয়াম এবং নন রিঅ্যাক্টিভ নাইট্রোজেন গ্যাস। এটা কিন্তু GLPC, নট GPLC। স্থির মাধ্যম তরল আর সচল মাধ্যম গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম আর নাইট্রোজেন। আর HPLC যেটা হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এই ক্ষেত্রে স্থির মাধ্যম সাধারণত কঠিন হয়, সিলিকা, পলিমার এই ধরনের। আর সচল মাধ্যম রূপে আমরা লিকুইড ব্যবহার করি, পানি, মিথানল, অ্যাসিটোনাইট্রাইল, এইগুলা। তো হিলিয়াম কোথায় ব্যবহৃত হয়? দেখো হিলিয়াম কেবলমাত্র গ্যাস মানেই GLPCতে ব্যবহৃত হবে, সো এখানে উত্তর হচ্ছে GLPC। জাস্ট সিম্পলি মনে রাখো, HPLC যেটা, এটা কলাম ক্রোমাটোগ্রাফির আরেকটা রূপ। তো এখানে স্থির মাধ্যম রূপে কঠিন থাকে আর সচল মাধ্যম রূপে তরল থাকে, দুটো দেখে ফেলবা। আর এখানে GLPC এটা গ্যাস ক্রোমাটোগ্রাফির আরেক নাম। সো স্থির মাধ্যম রূপে এইখানটাতে তরল থাকবে, আর সচল মাধ্যম রূপে অবশ্যই গ্যাসীয় থাকবে, ওকে। এরপরে আসো মোলার শোষণ সহকের একক কোনটা? তো এখানে সূত্র তুমি যদি লিখো ε0 = A/Cl, এটা তো অ্যাবজর্বেন্স, ওর কোনো
একক নাই, তো ওইখানটাতে কিছু নাই। আর সি কনসেন্ট্রেশনের একক মোল পার লিটার, আর লেন্থ সেন্টিমিটারে প্রকাশ করি আমরা এখানটাতে। তো তুমি যদি হিসাব করো, উপরে উঠে যাই, মোল উপরে উঠলে পার মোল হয়, লিটার ইনভার্স আছে যেহেতু, উপরে উঠলে লিটার হয়, আর সেন্টিমিটার উপরে উঠলে সেন্টিমিটার ইনভার্স হয়। তাহলে লিটার পার মোল পার সেন্টিমিটার, এই যে এটা। তাহলে আনসার এখানটাতে ক, আমরা সূত্র থেকে বের করে ফেললাম। এরপর পরের কোশ্চেনে আসো, এইজ ইকুয়াল এপসাইলন সিএল এর মধ্যে কোনটা সঠিক? তো এখানে কোন রাশিগুলো দিয়ে কোন দিয়ে কি বুঝাচ্ছে আমাদের জানতে হবে। এ দিয়ে অ্যাবজর্বেন্স বা বিশোষণ মাত্রা বোঝায়, কতটুকু শোষিত হইলো। এপসাইলন দিয়ে মোলার শোষণ সহগ বোঝায়, সি দিয়ে ঘনমাত্রা বোঝায়, এল দিয়ে সেলের পুরুত্ব বোঝায়। কিচ্ছু বোঝার দরকার নেই, অন্তত কি বুঝায় এগুলো দেখবা। তো এ শোষণাঙ্ক নো, এপসাইলন দ্রবণের ঘনমাত্রা না, এল সেলের পুরুত্ব, ইয়েস সেলের পুরুত্ব বা সেল যতটুকু পুরু আর কি, সেলের দৈর্ঘ্য অনেকে বলে, সেলের দৈর্ঘ্য। আর সি শোষণ না। তাহলে এখানে আনসার কোনটা? আনসার কিন্তু এল সেলের পুরুত্ব, গ। এরপরে আসো, গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহারযোগ্য বাহক গ্যাস কোনটা? অলরেডি আমরা বলেছি ওই যে জিএলপিসি বা গ্যাস ক্রোমাটোগ্রাফি, এখানে বাহক গ্যাস দুইটা উল্লেখ ছিল, হিলিয়াম আর নিষ্ক্রিয় নাইট্রোজেন বা নন রিয়েক্টিভ নাইট্রোজেন। তো এখানে আনসার কিন্তু গ, দুইটা একসাথে দিবে না, হিলিয়াম দিবে ইদার বা নাইট্রোজেন দিবে। আচ্ছা, এখন একটা নাইট্রোজেন অণুর ভর কত? খুবই সিম্পল ম্যাথ, আমরা এমনি জানি স্ট্যান্ডার্ড 6.023 × 10⁻23 ভর, 28 গ্রাম। একটার ভর কত? জাস্ট উল্টায় দাও, 4.65 × 10⁻23। তোমাদের তো টেনশনও নেই, কারণ তোমার কাছে এই যে এটা, তোমার কাছে ক্যালকুলেটর আছে। এইগুলো যদি অ্যাডমিশনে আসে তাহলে একটু ঝামেলা হয়, তোমার কাছে ক্যালকুলেটর আছে, তো এইগুলো নিয়ে প্যারাই নেই। ওকে, তাহলে ম্যাথগুলো সুন্দর করে দেখবা। এর সাথে সাথে আমি মোটামুটি থিওরিগুলো গুছিয়ে দিয়েছি তোমাকে, এটা দেখার পর অবশ্যই অনুশীলনী সলভ করে ফেলবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাকি ক্লাসগুলো সবই প্লেলিস্টের আন্ডারে আছে, দেখে ফেলিও।